এর আগের ভিডিও তো আপনারা হয়তোবা দেখেছেন, কক্সবাজারের লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে বলা হয়েছে যে আমরা হচ্ছে এই যে ছাত্র আন্দোলনের সময় যে ঝামেলাটা চলতেছিল ওই টাইমটাতে আমরা হচ্ছে কক্সে আটকা পড়ে যাই। তো পরের দিন হচ্ছে 19 তারিখ সকালের দিকে আমাদের নাস্তা করা শেষ, এটা হচ্ছে দুপুরের দিকের কথা। মানে কি করবো, আর বাহিরে ওইভাবে যাওয়ার মতো মন মানসিকতা ছিলই না। আমরা হচ্ছে হোটেলেই শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম। তো পরে রিফাত যে আমাদের জন্য লাঞ্চ নিয়ে আসে, তো এটাই করছিলাম। এন্ড ফারিস্তাও তখন কত ছোট, খাওয়া দাওয়া উঠতেছে। আর এই ভিডিওটা কিন্তু প্রায় 1 বছর পর আপলোড করা হচ্ছে, মানে প্রায় 1 বছরই হয়ে গিয়েছে, যেহেতু এটা এর আগে জুলাইয়ের কাহিনী। তো এই তো আমার মেয়েটারও অনেক জ্বর ঠান্ডা ছিল। তো মেয়েটাকে নিয়ে আমার এতই খারাপ লাগতেছিল যে লকডাউনের মধ্যে মেয়েটা এত অসুস্থ। তো ওকে নিয়ে হোটেলের বারান্দাতে বসে বাইরের পরিস্থিতি এই দেখতেছিলাম। যে বাইরের পরিস্থিতি অনেক খারাপ ছিল, একটু পরপর বিজিবি আর্মি এরা হচ্ছে যাওয়া আসা করতেছিল, খুব বাজে একটা পরিস্থিতি। দূর মাশাআল্লাহ দিলে ফারিস্তা এদিক দিয়ে পুরাই ওর নানুর মতো হয়েছে। মানে ওর নানু দেখেছি আমি, অসুস্থ যতই হোক না কেন কাজ একটার পর একটা করতে থাকে। আমার মেয়েটাও মাশাআল্লাহ দিলে যতক্ষণ পর্যন্ত শরীরে কুলাবে ততক্ষণ পর্যন্ত ও দুষ্টামি বা খেলাধুলা করতে থাকে। তো এই দেখেন এত খারাপ ছিল ওর অবস্থাটা, তারপরও ও কিন্তু নড়াচড়া করতেছে, খেলতেছে মামার সাথে। আর বাহিরের পরিস্থিতিটা একটু দেখেন, মানে এত নীরব, মানে মনেই হচ্ছে না যেটা কক্সবাজারের পরিস্থিতি, যেটা কল্পনার বাহিরে। এরপর আমরা হচ্ছে আবার হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে একটু ঘুরে ফিরে আসি। কি করব, হোটেলে থেকে থেকে আরো মনটা অনেক বেশি খারাপ লাগতেছিল। একটু পরপর নিউজ দেখতেছিলাম, আর এক একটা বাজে নিউজ দেখে সত্যি অনেক বেশি খারাপ লাগতেছিল। তো হঠাৎ করে খেয়াল হলো যে ওয়াও, আমার তো মোবাইলের পিছনে আমি টাকা রেখেছিলাম যেটা এখন কাজে দিবে। মানে মেয়েরা চালের ডিব্বা এখানে সেখানে কত জায়গায় যে টাকা লুকিয়ে রাখে, এগুলো হচ্ছে বিপদে কাজে দেয়। তো এই টাকা দিয়ে হচ্ছে বেলপুরি খাচ্ছিলাম। আর আমাদের সাথে ভাবি, আলিশা ওরাও ছিল, সবাই মিলে একটু বের হয়েছিলাম মন ভালো করার জন্য। হোটেলে ভালো লাগতেছিল না আমাদের। দেখলেন তো আমার মেয়েটা কিন্তু অনেক অসুস্থ, ও কিন্তু জ্বর, নাক দিয়ে পানি পড়তেছে, তারপরও ও একা একাই হাঁটবে, ও কারো হাত ধরবে না। আর শুধু আমার মেয়েটা না, আলিশাও অনেক অসুস্থ ছিল, দুজনই একসাথেই অসুস্থ হয়ে গেছে। আমি বুঝি না, একে তো এত খারাপ পরিস্থিতি, এর ভিতরে বাচ্চাদের টেনশন, মানে সবকিছু মিলিয়ে জিলে আমরা বাইরে বের হয়েছি ঠিকই, বাট আমাদের ভিতরটা অনেক বেশি টেনশন কাজ করতেছিল। বাবা মা যেমন সন্তানদেরকে বাসায় রেখে বের হলে ভাবে যে কি নিয়ে যাব, সন্তানদেরকে মুখে কি খাবার দিব, ঠিক তেমনটা আমি, রিফাত আর আমার ভাইয়া যে আমরা বাহিরে ছিলাম, আমরা ভাবতেছিলাম বাসায় তো আব্বু আম্মুকে রেখে এসেছি, আমরা না হয় এটা সেটা খেয়েছি, তো এদের জন্য তো কিছু না কিছু কিনে নিয়ে যেতে হবে। তো দেন আমরা সবার জন্য এই নান রুটি এগুলো নিয়ে যাই, মানে টুকটাকি খাবো, হোটেলের দিকে যাব না, একসাথে সবাই বের হব না। তো তখন হচ্ছে আমি এই পরিস্থিতির কথা বলতেছিলাম, মানে এই ফার্স্ট টাইম ফারিস্তাকে নিয়ে পুরো পরিবার একসাথে আসা। তো এই ফার্স্ট টাইম এরকম একটা বিপদে পড়লাম যেটা কখনো কল্পনাও করিনি। এই কিছুদিন আগে এত ভালোভাবে সময় কাটালাম, বাট একদিনের মধ্যে কি থেকে কি হয়ে গেল। আমরা বাহিরে যেয়ে দেখি অনেক মানুষ হোটেল ছেড়ে দিয়েছে, কারণ তাদের কাছে টাকা নাই। ইভেন তারা হোটেলের মধ্যে ব্যাগ জমাতে জমাতে পুরো পাহাড় হয়ে গেছে, তারা গাড়ি খুঁজতেছে যেন কোনোভাবে ঢাকায় ব্যাক করতে পারে, বাট কেউ ওইভাবে আসতে পারতেছিল না, কারণ সবকিছু অফ ছিল। আমরা আল্লাহর কি রহমত, আমরা হোটেলটা ছাড়িনি, ছাড়লে হয়তো বার পেতাম না। তো এই হোটেলেই ছিলাম। তো এইভাবেই পরিস্থিতি পার করতেছি, কি করব, ভাগ্যে ছিল তাই হচ্ছে। এই পরিস্থিতি দেখতে হবে কখনো কল্পনাও করিনি আমরা। 19 তারিখ তো আমাদের কোনো মতে আল্লাহর রহমতে কেটে গেল। সবার পরিস্থিতি থেকে আলহামদুলিল্লাহ আমরা যে তাও ভালো ছিলাম, এটাই আল্লাহর রহমত। তো এরপরে ভাবলাম টাকা পয়সাটা নিয়ে অনেক বিপদে পড়ে যাই, কারণ ব্যাংক থেকে বিকাশ, নগদ কোনোভাবেই কোনো কিছু থেকে টাকা উঠানো যাচ্ছিল না। সো আমরা ভাবি এর থেকে রিজনেবল আরেকটা হোটেলে আমাদের ওঠা উচিত। কারণ এখানে থাকলে হয়তোবা আমরা ভালো আছি, কিন্তু ওইভাবে টাকাটা দেওয়াটা প্রবলেম হয়ে যাচ্ছে, যেহেতু টাকা উঠাতে পারছিলাম না। সো সবকিছু আমার হাসব্যান্ডই অ্যারেঞ্জ করে। ও হচ্ছে অনেক কষ্ট করে খুঁজে আরেকটা হোটেল পায়, যেটা একেবারে মেইন রোডের সাথেই ছিল। দেন আমরা হচ্ছে সবকিছু রেডি করতেছি, কারণ এটা এখন ছেড়ে দিব। এটা ছেড়ে আমাদের এখন ওইটাতে যে উঠতে হবে। যা ছিল আমাদের ভাগ্যে। বাবার মুখে তো ৭১ যুদ্ধের কথা শুনেছি, বাট এবার যে যুদ্ধ আমরা দেখতেছি এটা ওর থেকে কোনো অংশে কম না। এত মানুষ মারা যাচ্ছে, যেগুলো একেবারে গুম করে দেওয়া হচ্ছে, কেউ জানেও না কত মানুষ মারা যাচ্ছে, এগুলো তো পরে বের হয়। তো তারপরও বলবো, মানে আমরা ওইভাবে পরিস্থিতিটা বুঝতে পারিনি, কারণ আমরা কক্সে ছিলাম, কক্সে এত একটা বোঝা যাচ্ছে না। বাট আমাদের এরিয়াতে, মানে ঢাকায় আমাদের এরিয়া গুলাতে খুব বাজে একটা পরিস্থিতি, আমাদের এলাকাতেই বিশেষ করে অনেক তো মারা গিয়েছে, যেগুলো আমরা বারবার ফোনে এগুলো সব নিউজ পাচ্ছিলাম, খুব খারাপ লাগতেছিল।
পরে হচ্ছে যেই হোটেলটা আবার নেওয়া হয় সেখানে আমরা যেয়ে বসে থাকি, ওইখানে যেতে হবে। কিন্তু বাহিরে যে একটা পরিস্থিতি, মানে কি বলবো, এত এত পরিবার টাকা পয়সা মানে উঠাতে পারতেছে না, এজন্য অনেকে রাস্তায় রাস্তায় বসে আছে। তার উপর বৃষ্টি হচ্ছিল একটু পর পর। তো মানে এত মানুষের অবস্থা দেখে খুব খারাপ লাগতেছিল। আর আমি ভাবতেছিলাম যে আল্লাহর কি রহমত, লিস্ট আমি এই রুমে থাকতে পারতেছি। তার কারণ ছোট্ট একটা বাবু, আমার বাবা মার দায়িত্ব নিয়ে আমি আসছি, আমি আমার হাজবেন্ড আমার বাবা মার দায়িত্ব নিয়ে এখানে আসা, যদি কখনো কোনো বিপদ ঘটতো এটা কখনো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তো আল্লাহর রহমতে লিস্ট ভালো আছি আলহামদুলিল্লাহ। বাহিরে যে মানুষগুলো দেখলাম তাদের তুলনায় আমরা ভালো আছি। তো এই তো এর আগে তো ৩ রুমে ৩টা বেড ছিল, আর এখন হচ্ছে এক রুমে ২টা বেড, আর আরেকটা রুমে হচ্ছে আরেকটা বেড ছিল। তো এইভাবে আমরা সবাই মিলে একসাথে থাকবো, এই রুমটাতেই আমরা আসি। তো দেন আমি, রিফাত, সোয়াদ আমরা হচ্ছে আগে একটু বের হয়ে যাই বিচে, যে একটু মনটা ফ্রেশ করতেছিলাম। তো এরই মাঝে আব্বু আম্মু ফারিস্তাও চলে আসে। তো আমরা সবাই মিলে একটু মন ভালো করলাম। দেন আমাদের গোসল করতে করতে অনেক দেরি হয়ে যায়, প্রায় ৬টা, ৫:৩০ ৬টা বেজে যায়। ওই টাইমে আমরা সবাই হচ্ছে ফ্রেশ হয়ে টুয়ে দারুচিনি রেস্টুরেন্টে যাই, মানে দুপুরের খাবার আমরা এই টাইমে খেতে যাচ্ছি, বুঝতেছেন? মানে আমরা বিচে নেমে মন ভালো করতে যে আমরা একটু ভুলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার কথা। তো দেরি হয়ে যায় আমাদের, কিন্তু প্রচুর ক্ষুধা লাগে। তো এই টাইমটাতে এসে দেখি যে অনেকেই এই টাইমে আসছে দুপুরের খাবার খেতে। অনেকে আসলে বের হতে ভয় পাচ্ছে, আর যারা বাহিরে আছে, মানে যারা হোটেলে থাকতে পারেনি টাকার জন্য, মানে টাকা উঠাতে পারছে না, কি করবে? তারা বাহিরেই আছে, ঘোরাফেরা করতেছে, মানে কিভাবে কোন জায়গায় যাবে। মানে অনেকে চেষ্টা করতেছে যে একসাথে যেন টাকা দিয়ে সবাই মিলে এটলিস্ট মাইক্রো ভাড়া করে আসতে পারে, বাট আসার কোনো সিস্টেমই নেই। ঢাকার দিকে যেই গাড়িগুলো রওনা দিচ্ছিল, কয়েকজন প্রাইভেট কার নিয়ে মেবি রওনা দিয়েছিল, বাট তারা আবার ব্যাক করে। আমরাও ভেবেছিলাম মাইক্রো ভাড়া করে ভাইয়ারা আমরা সবাই একসাথে ঢাকার দিকে রওনা দিব, বাট পরিস্থিতি এমন ছিল যে ওইভাবে যাওয়ার কোনো সিস্টেমই নেই। তো কি করবো, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আমরা। তো দুপুরের খাবার যেহেতু আমরা অনেক লেট করে করি, তো হোটেলে এসে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরে হচ্ছে ফারিস্তা আর ওর পাপা মিলে কিছুক্ষণ ওই যে ওই লাইটটা দিয়ে খেলা করলো। দেন হচ্ছে রিফাত আবার আমাদের জন্য ডিনার নিয়ে আসে। ডিনার কি আর কি, নান রুটি এগুলোই নিয়ে আসে, এগুলোই খাবো। আর ব্যাপারটা এমন যে ও হচ্ছে চায় না যে আমাদের কারো উপর কোনো আঁচ পড়ুক, মানে আমাদেরকে হোটেলে রেখে রেখে যত যা দরকার ছিল সবকিছু ও করতেছিল। হয়তোবা ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন না যে আমরা আসলে কতটা টেনশনে আছি। আসলে ওই সময়টা আমাদের ভিতরে যে কি কাজ করতেছিল আমরাই জানি। আর এদিকে দেখেন আমার মেয়েটা মাশাআল্লাহ একা একা রুটি খাচ্ছে। জ্বরে মুখ-টুখ পুরা শুকিয়ে গিয়েছে। ও নিজেও শুকিয়ে গিয়েছে অনেকটা। দেখতে দেখতে ২য় দিনটাও পার করে ফেললাম। এখন হচ্ছে ৩য় দিন। আমরা সকালে নাস্তা করে ফেলেছি। রিফাত হচ্ছে যেয়ে আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আসে। বললাম না, ও হচ্ছে চায় না যেন আমরা বাহিরে বের হই বা বাহিরে এসে কোনো ঝামেলায় পড়ি। ও যতটুকু পারে সবকিছু নিজেই করার চেষ্টা করে। যতটুকু আরকি আনা যায়। তো নিজে সকালের নাস্তা যতটুকু এনেছে আমরা খাওয়া-দাওয়া করেছি হোটেলেই। এরপরে দুপুরের দিকে তো খাওয়া-দাওয়া করতে বাহিরে বের হতে হবে। কারণ এত কিছু ভাত-ভুত নিয়ে তো আর হোটেলে যেয়ে খাওয়া যায় না, একটা ঝামেলা। তো এজন্য আমরা বের হই। তো আমাদের বের হয়ে লাঞ্চ করতে হতে প্রায় ৩টার মতো বেজে যায়। তো আমরা ভাবি একটু বিচের দিকে যাই। ওখানে যেয়ে একটু মনটা ভালো করে আসি। কারণ হোটেলে আর কতক্ষণ থাকবো? পুরা বন্দি একটা অবস্থা। বললাম না, রিফাতই আমাদের জন্য খাবার নিয়ে আসতেছিল। যেহেতু দুপুরে আমরা ভাত ছাড়া খাবো না। সো এই টাইমটাতে বাহিরে বের হতেই হচ্ছিল। আর দেখেন এখানে কিন্তু রিফাত আমাদের সাথে নাই। ও কিন্তু সে বাস কাউন্টারে যেয়ে চেষ্টা করতেছিল যে কোনো বাস যাবে কিনা, কোনো বাস অ্যাকচুয়ালি আসছে কিনা, ছাড়বে কিনা ঢাকার দিকে, এগুলো খোঁজ খবরও নিচ্ছিল। কোনোভাবে টিকিট কাটতে পারি কি, মানে ওর মাথায় যত দায়িত্ব, ও কিভাবে যাবে এগুলো নিয়ে ব্যবস্থা করতেছিল। এই যে এদিকে আমি আর আমার মেয়েটা একটু ম্যাচিং ড্রেস পরে বের হয়েছি। এনেছিলাম তো আনন্দ করব, বাট লাস্টে যে এত কিছু হয়ে যাবে এগুলো কল্পনাও করিনি। আর আমার মেয়েটার যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আম্মু নিজের হাতে সুই সুতা দিয়ে সেলাই করছে, কোনো মেশিনে না। বুঝতে পারতেছেন ওর নানুর, মানে আমার আম্মুর কত গুণ, মাশাআল্লাহ। আপনারা সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। তো বিচের দিকে যাবার পথে হঠাৎ করে এই পিঠাটা চোখে পড়লো। এটা কি পিঠা আমি জানি না, বাট এই যে পিঠাটা আমি নিয়েছি এটা আমার অনেক বেশি পছন্দ। এটা সহজে ঢাকায় আমি পাইও না, এটা অনেক আগে ঢাকায় একবার খেয়েছিলাম। সো আবার এটা চোখে পড়াতে এটা মিস দিলাম না, তাড়াতাড়ি করে নিয়ে ফেলি। এটা চালের গুঁড়া বা কিছু একটা, বিনি চালের গুঁড়া, নারকেল, একটু চিনি দিয়ে বানানো হয়। তো আমরা বিচের দিকে যাবার পর রিফাত আমাদেরকে ফোন দিয়ে বলে যেন আমরা বিচের থেকে ওদিকে না আসি, কারণ আর্মিরা হচ্ছে ট্যাঙ্ক নিয়ে ওই বিচের দিকে যেয়ে অনেক ঝামেলা করতেছিল, দোকানদারকে মারধর
করতেছিল। যত পর্যটকরা ছিল সবাই বিচের দিকে এসে দাঁড়িয়ে সবাই টেনশন করতেছিল। আর আমরা মেইনলি টেনশন করতেছিলাম যে রিফাত তো আমাদের সাথে নাই, পরিবারের একটা মেম্বার আমাদের সাথে নেই। ওই টাইমটাতে যেহেতু ছাত্র আন্দোলন, সো ওকে ছাত্র ভেবে ধরে নিয়ে গেলে আরেকটা ঝামেলা। তো আমার আম্মু কিন্তু অলরেডি কান্নাকাটি করে দিচ্ছে, ওইখানে খুব বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো এত কিছু আর ভিডিওতে নেইনি। দেন আর্মিরা হচ্ছে বলতেছিল যে আপনারা পর্যটক যারা যারা আছেন সবাই হচ্ছে আপনাদের সেফ জোনে চলে যান। আর এদিকে রিফাতও ফোন দিয়ে বলে যে আমার জন্য টেনশন করো না, আমি আর নাইম ভাইয়া সেফ জায়গাতেই আছি। তো সবাই চলে যাচ্ছে, মোটামুটি সব পর্যটকরা এই বিচের থেকে তারা তাদের জায়গায় চলে যাচ্ছে। আর এখানে মেইনলি হচ্ছে দোকানদারদের উপরে খুব ঝামেলা করতেছিল, তাদের কোনো দোকান খোলা থাকলেই তাদেরকে ধরে মারধর করতেছিল, খুব বাজে একটা অবস্থা। এই তো নাইম ভাইয়া আর রিফাতও আসে, ওরা বলে যে খুব চেষ্টা করলো বাট কোনোভাবেই কোনো বাস বা মাইক্রো কেউ যাবে না। আর যদি যায়ও দেখা যাবে মাঝপথে কোনো না কোনো ঝামেলা হবে। তো বাবা এত কিছু শুনে বলে যে থাক, আমাদের এত রিস্ক নিয়ে যাবার দরকার নেই, হোটেলে আর কিছুদিন থাকি। কারণ যাবার পরে যদি মাঝখানে কোনো না কোনো ঝামেলা হয়ে যায় তখন আমরা কোথায় যাব। তো হোটেলে এসে আবার তারা তিনজন ঘুমিয়ে যায়। ফারিস্তা হচ্ছে নিংটু পিন্টু তাদেরকে যে একটু জ্বালাচ্ছিল ঘুম থেকে উঠালো সবাইকে। তো উঠেই সবাই হচ্ছে নিউজ দেখতেছিল ঢাকা শহরের পরিস্থিতি, আর দোয়া করতেছিলাম পরিস্থিতি যেন খুব দ্রুত স্বাভাবিক হয়। কারণ যত তাড়াতাড়ি স্বাভাবিক হবে আমরা আমাদের ঘরে ফিরতে পারবো। ঘরের মতো আনন্দ কোথাও নেই, এখানে যতদিনই থাকি না কেন ঘরে গেলে যে একটা শান্তি, সেই শান্তিটা এখানে আমরা পাচ্ছি না। আর বেসিক্যালি সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা আমাদের এতবার খোঁজ খবর নিয়েছেন, যারা এখানে রিলেটিভস বা বিকাশে আমাদেরকে টাকা দিয়ে হেল্প করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। mau kau doi pe bayi tadi doi pe ভিডিও wow bayi tadi doi pe lo wow দেখলেনই তো ফারিস্তা, আব্বু আর রিফাত কত দুষ্টামি করতেছিল, বিশেষ করে আব্বু ফারিস্তা করতেছিল। তো এরপর রিফাত আর আমি একা হচ্ছে নামি, রিফাত আমাকেও নিবে না। তারপর আমি জোর করে নিচে নেমে যেয়ে কিছু কিনে নিয়ে আসি, খাওয়া দাওয়া করবো। বাবা এখানে একটু দুষ্টামি করতেছিল ক্যামেরা দেখে, তো ওরা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। তো এইভাবে আমরা আরেকটা দিন পার করি। তো এরপরে আসে চতুর্থ দিন, 22শে জুলাই। ওই দিন হচ্ছে সকালে আমাদেরকে ঘুমে রেখে রিফাত হচ্ছে ডিসি অফিসে আসে। তো এখানে দেখেন কত মানুষ, ঠিক আছে, জেলা প্রশাসকের এখানে এসে ওদের হচ্ছে পারমিশন নিতে হবে। মানে কার কাছ থেকে যেন শুনে, বা আর্মিরাই হয়তো বা বলে দেয় যে আপনারা যারা পর্যটক আটকা পড়ে গিয়েছেন তারা এখান থেকে পারমিশন নিয়ে এরপর যান। তাহলে যদি ঢাকার দিকে কোনো ঝামেলা হয় বা কেউ যদি আপনাদেরকে আটকায় ওই কাগজটা দেখালেই হবে। তো এখানে এসে রিফাত ভিডিও করে রেখে দেয় আমাকে দেখানোর জন্য। মানে এখানে কত মানুষ, সবগুলো পর্যটকই মোটামুটি যায় এই ডিসি অফিস থেকে পারমিশন নিতে, বাট সবাই মোটামুটি ভাবে পায়নি। উনারা তিনজন এত খুশি হয়ে কেন গোল্ডেন বলতেছিল জানেন? এই দেখেন কত বড় সিরিয়াল, এত এত মানুষ এসেছিল পারমিশন নিতে, বাট সবাই ওইভাবে পারমিশন পায়নি। আল্লাহর রহমতে ওনারা তিনজন হচ্ছে পারমিশন পেয়ে যায়। তারপরও তারা হচ্ছে সকাল 8টার দিকে এখানে আসে এবং পারমিশন পেতে পেতে প্লাস বাসের টিকিট কাটতে কাটতে প্রায় 5টার দিকে আমাদের হোটেলে ব্যাক করে। জ্বর আসছে, সোয়াদের জ্বর আসছে। তো আজকে টিকিট কাটা শেষ, কি জানি নন এসি। মানে ভাগ্য এমন ভাগ্য নিয়ে আসছি। এক তো কতদিন ধরে আটকা পড়ছি বাবা, বৃহস্পতিবার রাত্রে থেকে আমরা আটকা, তাই না? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আজকে সোমবার, 5 দিন ধরে আমরা আটকা। তো আজকে কোনো মতে বাস পাইছি, বাট নন এসি স্লিপার কোচ তো ভাগ্য জুটবে না কোনো। হ্যাঁ, আবার যে দুইটার অবস্থা দেখো। সোয়াদের জ্বর আসছে, ফারিস্তা 2 দিন জ্বর ছিল, ঠান্ডা এখনো ঠান্ডা আছে। তো ইনশাল্লাহ আজকে যাব, বাসায় ফিরবো, দেখা যাক। আচ্ছা আজকে রওনা দিব, কালকে পৌঁছাবো ইনশাল্লাহ। মানে এই দিনটা মেমোরির মধ্যে লিখে রাখতে হবে, এমন একটা দিন আমরা আটকা পড়ছি। যুদ্ধ, পুরো যুদ্ধ দেখলাম, তাই না?
তাও তো আমরা কক্সে আছি, আমরা ওরকম সিচুয়েশন বুঝি নাই, বাট ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আমরা যে এলাকাতে, ওই এলাকার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এখন যাব, কালকে আল্লাহ বাঁচায় রাখলে সুস্থ মতো পৌঁছাতে পারলেই হইলো। লাস্ট, এটা হচ্ছে লাস্ট ব্লগ থাকবে আমাদের। তো এই তো এরপর যেহেতু আজকে চলে যাব, ভাবলাম আবার কিছু কেনাকাটা করতে বের হই। তেমন টাকাও নেই, যতটুকু টাকা ছিল এর ভিতরে কেনাকাটা করে ব্যাক করব বাসায়। তো বের হবার পর এত বৃষ্টি শুরু হয়, আমরা যে দোকান থেকে টুকটাক আচার কিনি, তো এই দোকানে আমরা আটকা পড়ে যাই। আর এই লোকটার ব্যাপারে একটু বলে রাখি, উনি কিন্তু 1 নাম্বার বাটপার। উনি আমাদেরকে দেখায় একটা, দেয় একটা, মানে উনি আমাদেরকে 16 প্যাকেটের আচার দেখিয়ে প্যাকেটের মধ্যে 6 প্যাকেটের গুলো ধরিয়ে দেয়। তো হোটেলে যে আমরা যখন খুলে চেক করি তখন তো দেখে ফেলি, তো পরে রিফাত এসে আবার চেঞ্জ করে নিয়ে যায়। তো কেনাকাটার পরে তো বৃষ্টি হচ্ছিল, আমরা ওয়েট করছিলাম। আমার লাইফে আমি কখনো জানতাম না যে কক্সবাজারে এমন বন্যা হয়। আমি সবসময় জানি যে পানি তো সমুদ্রে চলে যাবে, বাট এখন দেখি রাস্তায় হাঁটু সমান পানি হয়ে গেছে। তো কেনাকাটা শেষ করে আব্বু আমাকে ফোন দিয়ে বলা হয় যেন ওনারা বের হয়। আমরা হচ্ছে লাঞ্চ আজকেও করিনি, আমাদের আবারও দেরি হয়ে যায়, মানে আমরা সকালে এটা সেটা খেয়ে লেট হয়ে যায়। তো এই তো ওনারা চলে আসে। আর রিফাত হচ্ছে হোটেলে যাওয়ার কারণ হচ্ছে টাকা ভুলে রেখে আসে, তো ও হচ্ছে টাকা আনতে যাচ্ছিল আর এই আচার এগুলো রেখে আসতে যাচ্ছিল। তো ও আসার পরে আমরা ইনশাল্লাহ লাঞ্চ করে ফেলবো। তো রিফাত আসার পর আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। আসলে বাবা মাকে একটু কষ্ট দিয়ে ফেলি, কারণ টাইম মতো ওইভাবে বের হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করাতে পারছিলাম না। আরে আমরা রিল্যাক্সে আছি, আমার ফেভারিট। তো এই তো বলেছিলাম না, হোটেলে যে সবগুলো আচার খুলে চেক করা হয়, চেক করার পরই আমরা দেখি যে ওনারা কম দেয়, তারপর আবার রিফাত চেঞ্জ করে আনে। আমার মেয়েটা কিন্তু এই ট্রেনটা অনেক বেশি পছন্দ করেছিল। তো আজকে হচ্ছে আমরা ওই যে খাওয়া দাওয়া করে যেহেতু আজকে চলে যাব, তো আমরা ঘুমিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে, তো তখন ফারিস্তা পুরো ঘুমো ঘুমো অবস্থাতে, এই জন্য ও একটু হাসতেছিল না, মানে ওকে মনে হচ্ছিল যে জোর করে ওকে ট্রেনে বসানো হয়েছে। আর আমরা মোটামুটি ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে যাই। আর রিফাত হচ্ছে আবারও বাস কাউন্টারের ওইখানেই ছিল, ওইখানে যদি আরো কোনো কিছু দরকার থাকে এই জন্য ও আগে ওইখানে ছিল। আর আমরা হচ্ছে মেইনলি ফারিস্তাকে একটু খুশি করানোর চেষ্টা করতেছিলাম। এরপর হচ্ছে 23 তারিখ ঠিক রাত 12টার দিকে আমাদের বাস থাকে। যেহেতু রাতে অনেক ঝামেলা হয়, এই জন্য বাসগুলো হচ্ছে রাতেই বেশিরভাগ ছাড়তেছিল, যেন রাতের মধ্যে ঢাকায় প্রবেশ করতে পারে। তো আমি এখানে বসে বসে কান্না করতেছিলাম, তার কারণ হচ্ছে বাবা মাকে নিয়ে গেলাম প্লেনে, আসার ইচ্ছা ছিল প্লেনে, বাট পারলাম না, ট্রেনেও আসতে পারলাম না, ভালো একটা স্লিপার কোচে আসবো সেটাও পারলাম না। লাস্টে এমন ভাঙ্গাচোর একটা বাসে আসছি, আমি লাস্টে সবগুলো কথা বলবো। এখানে অনেকবার অনেক অনেক ঝামেলা হয়েছে, 2 বার 3 বার বাস চেঞ্জ করা হয়েছে, বাসে একটার পর একটা প্রবলেম হয়েছে, রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করে টোরে আমরা এক লাস্ট, যেখানে ভোরের মধ্যে আমাদের ঢাকায় পৌঁছানোর কথা, সেখানে আমরা 10:30টার দিকে ঢাকায় পৌঁছাই। আর সিএনজি করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর পুরাটা রোডে পুলিশ, বিজিবির লোক, এটা সেটা অনেক ঝামেলা, এগুলো দেখে তো মানে আমার পুরা অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল যে এত কিছু হয়ে গেছে ঢাকা শহরে। ওই যে এই দিক দিয়ে তাকায়, ওই দিক দিয়ে তাকায়। রাস্তার অবস্থা এত বাজে, রোডের মাঝখানে যে রডগুলো একটাও নেই, এবং মেইন রোডে যত দোকানপাট সবগুলো ভাঙচুর একটা অবস্থা। তো আমরা বাসায় যাবার আগে আব্বু হচ্ছে বাবুর্চিকে বলে রেখে দিয়েছিল ও যেন আমাদের জন্য রান্না করে রাখে, আমাদের যেন যে আর কষ্ট করে রান্না করতে না হয়। ও হচ্ছে আমাদের জন্য ডাল, আলু ভর্তা, মুরগির মাংস, ঢেঁড়স ভাজি করে সবকিছু করে টোরে একেবারে নিয়ে আসে এই পরিস্থিতির মধ্যে। এই তো ও হচ্ছে আমাদের বাবুর্চি রাশেদ আলী। ওর কিন্তু কিছুদিন আগে বিয়ে হয়েছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর বিয়ের ভ্লগটা হয়তো বা আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন এখনই
আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসুন। আমি হচ্ছে সবগুলো খাবার দেখতেছিলাম আর ওদের কাছে ওদের স্টোরি শুনতেছিলাম। মানে রাশেদ তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। বাট আমাদের যে রাকিব ভাইয়া মানে রাশেদের সাথে দাঁড়িয়ে আছে যে ওই কিন্তু রাকিব, ওর হচ্ছে ছোট ছোট যে রাবার বুলেট গুলো এগুলো ওর গায়ের মধ্যে অনেকগুলো লেগেছিল, কারণ ও বের হয়েছিল তখনই ওর গায়ে এগুলো লাগে। তো হচ্ছে ওর গায়ের ক্ষতগুলো আমাদেরকে দেখাচ্ছিল। আল্লাহর কি রহমত, ওর বড় কিছু হয়নি আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই মিলে পরিস্থিতিগুলোর কথা বলতেছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো সব ভিডিও তো দেখলেনি। আমরা তো 14 তারিখ কক্সে যাই, আর আমাদের হচ্ছে ঢাকায় ব্যাক করার কথা ছিল 19 তারিখ রাতের বেলায়। তো 19 তারিখ শোনা ভিডিও করতেছি। তো 19 তারিখ রাতে হচ্ছে এসি স্লিপার কোচ বাসে আমাদের টিকিট কাটাও হয়। তো হঠাৎ করে রাতের বেলা আমাদেরকে ফোন দিয়ে বলে যে আসবে না বাস। তো তখন থেকে আমরা আটকা পড়ে যাই কক্সে। আর ঢাকা শহরের অবস্থা মানে মেইনলি আমাদের যে এরিয়াটা গুলশান বাড্ডা এই এরিয়াগুলোতেই ঝামেলা বেশি চলতেছিল। তো পুরাই লকডাউনের মতো হয়ে যায়, আমরা কক্সে আটকা পড়ে যাই। আর সব থেকে বেশি সমস্যা হয় ক্যাশটা হচ্ছে কোনোভাবে অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো যাচ্ছিল না, বিকাশ থেকে না, নগদ থেকে কোনোভাবেই না। তারপরও আমাদের কিছু রিলেটিভস ওইখান থেকে ক্যাশ টাকা আমাদেরকে দেয়, তো ওইটা দিয়ে আমরা এখানে ছিলাম। একটু একটু ম্যানেজ করেছিলাম, কারণ অনেকদিন কতদিন থাকতে হয় জানি না। তো টিকিট কাটবো করে প্রায় প্রতি 2-3 দিন একটা না বাস অফ ছিল। তারপরে হচ্ছে কতদিন নন এসি বাসই আসতেছে। তো আমরা ভাবতেছিলাম যে হয়তো বা 2 দিন পরে 1 দিন পরে কাটলে এসি বাস পাবো, স্লিপার কোচ পাবো। তো এরকম ওয়েট করতে 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 লাস্টে হচ্ছে ডিসি বললাম না, লাস্টে হচ্ছে আমাদের ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে আমার হাজব্যান্ড নন এসি বাসই কাটে টিকিট। তো ওইটা দিয়ে আসতে হয়। কবে আসি আমরা? 23 তারিখে কিন্তু আমরা ঢাকায় আসি, ঠিক আছে। তো এইখানেও অনেক ঝামেলা করছে। মানে মানুষ যে বিপদে পড়লে মানুষ এটা নিয়ে মজা করে, সেটা আর কি আমি নিজের চোখে দেখলাম। আমার লাইফে আমি এতবার কক্সে গেছি, কখনো এত সমস্যা হয়নি। এবার তো এই এরিয়াতে পুরো 71-এর যুদ্ধ চলছে, অনেক মানুষ মারা গেছে, বিশেষ করে আমার এলাকাতেই। তো এর মধ্যে বাস কাউন্টাররা যেই সব বাস হচ্ছে 800-700 এরকম টাকা, সেটা আমাদের কাছ থেকে 1500 করে নিছে। আর্মিরা ওইখানে ছিল, আর্মিরা বলে দিছে যেন ন্যায্য মূল্য নেয়। তারা 1500 করে নিছে, কিন্তু টিকেটে লেখা দেয় 1000 টাকা করে, যেন আর্মিরা দেখলে তারা বাস না খায়, ঠিক আছে। তো এইখানে তারা একটা বাটপারি করছে। এরপরে তারা আমাদেরকে হানিফের কথা বলে না, হ্যাঁ, এরপরে তারা আমাদেরকে বলে যে হানিফের ভালো একটা বাস দিবে। মানে হানিফের বাস তো ভালোই। তো আমরা যখন রাতে বেলায় 22 তারিখ রাতে বেলা যখন বাস কাউন্টারে যাই, বাস দেখার পরে মাথা নষ্ট হয়ে যায়। বাস পুরাই ভাঙচুর একটা অবস্থা। মনে হলো যে দেখে মনে হলো তুরাগের একটা বাস পাঠাইছে আমাদের জন্য। এন্ড দেন ওই বাস ওইখানে কি জানি করতে গেছিল, ওইখানে পার্ক করতে যেই বাস আরেক বাসকে লাগিয়ে অর্ধেক ভেঙে ফেলে। দেন আমরা জানতে পারি যে ড্রাইভারটা আসে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সবাইকে, ওই ড্রাইভারের কোনো লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্সই নাই। এন্ড ওইখানেই তো সে অ্যাক্সিডেন্ট করে ফেলছে। তো এইখানে যে আসবো আমাদের নিজেদের কোনো গ্যারান্টি আছে যদি রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে? দাঁড়াও আমি এনো তো এরপরে মোটামুটি যত যাত্রীরা ছিল আমরা সবাই মিলে বলি যে এই বাসে যাবো না, হয় টাকা ব্যাক দাও আর না হলে মানে কোনো ব্যবস্থা করে দিতে হবে। পরে যাই হোক ওনারা একটা বাস আনে, কিন্তু এখানে করে একটা বাটপারি। মানে আমাদেরকে বলে যে ডিরেক্ট বাস, কিন্তু ওই বাস আমাদেরকে চিটাগংয়ে নামিয়ে আরেকটা বাসে উঠায়। দেন ঠিক আছে উঠি। এরপর ওই বাস চিটাগংও শেষ করতে পারে নাই, চাকাতে একটা প্রবলেম হয় বা কোনো কিছুতে ইঞ্জিনে কোনো একটা প্রবলেম হয়। এরপরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো আমরা ওয়েট করার পর আরেকটা বাস আসে। আর এর মধ্যে তো বৃষ্টি ননস্টপ হচ্ছে, আমরা ভিজতেছি, বাসে যেয়ে বসতেছি। তো তারপর অন্য একটা বাস আসে। ওই বাসে করে আসার পর কুমিল্লাতে এসেও পাঞ্চার হয়ে যায়, ঠিক আছে। মানে আমাদের ভাগ্য এত খারাপ ছিল, ওই যে লোকেরা আমাদের সাথে বাটপারিগুলো করছে ওইখান থেকেই ঝামেলাগুলো শুরু হলো। বাসে এত এত ঝামেলার পর যাই হোক আল্লাহর অশেষ রহমতে আমরা হচ্ছে সকাল 10:30 পুরো ঢাকাতে, মানে বিশেষ করে আমাদের বাসায় চলে আসি 10:30 দিকে। যেখানে আসার কথা ছিল 7টা-8টায়, সেখানে আমরা 10:30 আসি। তো এই তো 23 তারিখ সকালে আমরা চলে আসি। আরো থাকতে পারতাম, আরো 2-3 দিন থাকলে হয়তো বা ভালোভাবে আসতে পারতাম, বাট ওই যে ক্যাশের প্রবলেম, আমরা তো নিতে পারছিলাম না অ্যাকাউন্ট থেকে টাকাটা, এই জন্য। তো যাই হোক এই ভিডিওটা আমি করে রেখে দিলাম, অ্যান্ড কিছু কিছু মেমোরিজ গুলো রেখে দিতেছি, জানো দীর্ঘ 10 থেকে 20 বছর পরে দেখলেও এই দিনটার কথা আমাদের ভালোভাবে মনে থাকে। মানে আর এত বড় একটা বিপদের মধ্যে যারা আমাদের এতবার খোঁজ খবর নিছেন আর আমাদেরকে ক্যাশ দিয়ে সাহায্য করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানে ধন্যবাদ বললেও ছোট হয়ে যাবে, সত্যি আপনারা আমাদের অনেক উপকার করছেন। কারণ ওই মোমেন্টে আমরা কোনোভাবেই টাকা উঠাতে পারতেছিলাম না, যেহেতু আমাদের হচ্ছে 19 তারিখ
এসে পড়ার কথা আমরা প্রায় সব ক্যাশ শেষ করে ফেলি, কারণ আমাদের টার্গেট হচ্ছে ঢাকায় যেহেতু চলে যাব, ক্যাশ তো আর ব্যাগ নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। তো আমরা মোটামুটি কেনাকাটা বা ঘোরাফেরা করে শেষ করে ফেলছিলাম। তো ওই মুমেন্টে আমাদের যারা হেল্প করছে তাদেরকে সত্যি অনেক 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 ধন্যবাদ। এন্ড থাকলো এই ভিডিওটা আমার মেমোরিতে, দেখবো এন্ড এই কথাগুলো বারবার মনে পড়বে। মনে হলো 71-এর যুদ্ধ দেখছি, সমুদ্রের ওইখানে আমরা বুঝি নাই, বাট মনে হয় 21 তারিখে আমরা বুঝতে পারছি ওইখানে আছে আর্মিরা, অনেক আর্মিরা যে পুরা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, বাট টুরিস্টদেরকে বলে যে আপনারা আপনাদের নিজস্ব হোটেলে যে ওইখানে যেয়ে থাকেন। কিন্তু ওইখানে যারা দোকানদার তাদেরকে অনেক খারাপভাবে মারধর করছে। তো এই জিনিসগুলো মানে নিজের চোখে দেখছি, তো খুব খারাপ লাগছে। যাই হোক, দিন শেষে বলবো আলহামদুলিল্লাহ, আর হয়তো বা 2-3 দিনের ভিতর পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে। সো আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই একটা লাইক করে আমাদের সাথে থাকবেন। টাটা।